आज আপনাদের আমি এমনই একটি শিব মন্দির দেখাবো যেটি বহু পুরনো এবং টেরাকোটার কাজ। এই শিব মন্দিরটা এটি দিকনগরেই মন্দিরটি। আশা করি আপনাদের ভালো লাগবে। তা আপনাদের আমি সাইডটা ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে একটি দুর্গা মন্দিরে মণ্ডপ তৈরি হচ্ছে, দুর্গাপুজো হয় এখানে। এবং বহু পুরনো এই পাঁচিলটা দেখেই বুঝতে পারছেন। ইটের স্তূপ রয়েছে, সেই আগেকারের পাতলা পাতলা ইট। আর মন্দিরটা তো আপনারা সামনে থেকেই দেখতে পাচ্ছেন, টেরাকোটার কাজ করা। আরও সামনে থেকে আপনাদের আমি দেখাই। এটাই হচ্ছে মন্দিরে ঢোকার প্রবেশদ্বার। শিবনিবাসের যে শিব মন্দিরটা আমি এখনও আপনাদের দেখাতে পারিনি, এই শিব মন্দিরটা সেই একই সময়ে প্রতিষ্ঠিত করা। আপনাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি এরিয়াটা। তা চলুন আপনাদের আমি এবার ভেতরটায় নিয়ে গিয়ে ভোলেনাথের দর্শন করাবো। আমি মন্দিরের কাজটা সামনে থেকে দেখাচ্ছি। টেরাকোটার কাজ অনেকটাই নষ্ট হতে চলেছে রক্ষণাবেক্ষণের অভাবে। ছোট ছোট শিবলিঙ্গ করা রয়েছে। আর মন্দিরে ঢোকার মুখেই আপনারা একটা কালো শিলা দেখতে পাচ্ছেন। তাই এবার আমরা মন্দিরের ভেতরে যাব। রেখে দিয়ে চলে আসো।
এখানকারই এক স্থানীয় এক কাকাকে পেয়েছি। এই কাকার কাছ থেকেই আপনাদের আমি এই মন্দিরের বিষয়ে কিছু শোনানোর চেষ্টা করব বা নিজেও শুনবো। আর আপনাদের আমি মহাদেবের দর্শন করালাম, নারায়ণের দর্শন করালাম। এই শিবলিঙ্গটা হচ্ছে কোষ্ঠী পাথরের এবং বহু পুরনো। এটা কৃষ্ণচন্দ্রের আমলেরই এই মন্দিরটা প্রতিষ্ঠিত নাকি, কৃষ্ণচন্দ্রের এই হ্যাঁ কৃষ্ণচন্দ্রের আগের বংশধরের হাতে এই মন্দিরটা করা। তা চলুন এই কাকার কাছে আমরা শুনে নেব। কাকা, আপনি যদি কিছু বলেন। আমরা যতদূর এখানে জানি তাতে এটা বহু পুরাতন মন্দির। আর এই মন্দির আমরা যতদূর শুনি যে কৃষ্ণনগরের রাজা রাঘবেশ্বর রায়ের মানে প্রতিষ্ঠিত। তা এখানে বহু মানুষের সমাগম হয় বা সোমবারে, প্রতি সোমবারে এখানে একটা উৎসব হয়। আর এখানে যদি মনের ভক্তিতে কিছু চাই তা কিছুটা কিছু পাইও, তা সেক্ষেত্রে আমি আমার নিজের বাবার দিয়েই। এবং ভক্তরা দূর দূর থেকে আসে, তাই তো? হ্যাঁ, ভক্তরা দূর দূরান্ত থেকে আসে। আর এখানে এখন জল ঢালাই শ্রাবণ মাসে শ্রাবণী উৎসবের শেষের দিন, শেষ সোমবারে এখানে অন্তত 23-24 হাজারেরও বেশি লোক জমায়েত হয়। আর এই খেজুর গাছ নিয়ে একটা বলছিলেন। খেজুর গাছ আগেকার দিনের সন্ন্যাসীরা যারা চোদ সন্ন্যাসী হতেন, ওনারা ওই খেজুর গাছে উঠতেন। এইটাই সেই খেজুর গাছ কি? হ্যাঁ, এইটাই ছোট গাছ ছিল, তখন উঠতে পারতো। এখন আর এই যে এই খেজুর গাছটার কথা বলছিলেন কাকা, আপনাদের আমি দেখালাম গাছটা। ছোট, হ্যাঁ, এই গাছটারও বয়স হয়েছে, অনেক বয়স হয়ে গিয়েছে, 8-10 হাত পর্যন্ত মানুষ উঠেছে। আচ্ছা, আমি দেখেছি। কিন্তু এখন আর সেইভাবে মানুষের সাহসও নেই, উঠতেও পারে না সেইভাবে সন্ন্যাসীরা। আর মন্দিরের ব্যাপারে যেটা বলছিলেন আপনি, মন্দিরের ব্যাপারে এখানে আমার বাবাই একবার কঠিন অসুখে পড়ে। আচ্ছা, পরে তখনকার দিনের যা ডাক্তার, তাতে চিকিৎসা হয়ে উনি সুস্থ হতে পারেননি। আচ্ছা, সুস্থ হতে না পারায় মরণাপন্ন হয়ে উনি এই মন্দিরেই বাবার কাছে সবসময় রাত দিন পড়ে থাকতেন। ঠাকুর মশাই যা একটু জল প্রসাদ দিত, আচ্ছা, তাই সেবা করেই থাকতো। তা এইভাবে থাকতে থাকতে বেশ কিছুদিনের মধ্যেই উনি আদেশ পায় যে বাবা, তুই আমার এখানে থাকিস না, আমি তোর কিছু করতে পারবো না, তা তুই বাগনাপাড়ায় চলে যা। আচ্ছা, তা সেই বাগনাপাড়ায় উনি এই আদেশ পেয়েই উনি গেছিলেন। ওই আদেশ পেয়েই উনি আর বাড়িতে ফিরে যায়নি। আচ্ছা, এখান থেকেই ওই অসুস্থ মানুষই হেঁটে চলে গিয়েছিলেন বাগনাপাড়ায়। হেঁটে চলে গিয়েছিলেন। কোন শক্তিতে গিয়েছিলেন সেটা উনিই জানেন। তখন তো গরুর গাড়িও ছিল, কিছুই ছিল না। তা যাই হোক, তারপরে ওইখানে যাওয়ার 3 দিনের মধ্যেই ওখানে আবার আদেশ পাই যে তুই বাবা এতদূর চলে এসেছিস, এখানে আমি তোর ওষুধ দিতে পারবো না, কিছু করতে পারবো না, তুই বাড়ি যা, বাড়ি গিয়ে তোর বাবার পা ধুয়ে জল খাবি, তাতেই তুই মুক্ত। ওখানে আবার আদেশ পেলেন। ওখানে আবার এই আদেশ পেয়ে বাড়ি ফিরে এলেন। আবার টুকটাক করে ওই হেঁটে হেঁটে বাড়িতে চলে আসেন। এবং আমাদের বাড়ির মানুষও খুঁজতে যেয়ে রাস্তার মাঝে দেখা হয়। ওখান থেকে ওনাকে তখন ধরে নিয়ে আসে। এই পর্যন্তই আমি। তারপরে উনি জল বাবার চরণ দিয়ে জলটা পান করেছিলেন। জল খাওয়ার পর মুক্ত হয়ে তারপরে ধরুন আমরা, আমার বড়দাদার আমার বড়দিদি হয়েছিলেন। তারপর আমরা আরও 3 ভাই এবং 1 বোন আমরা হই, আমরা আরও 4 জন সন্তান। আচ্ছা, উনি সুস্থ এবং মাঠে ঘাটে কাজ করেও বেড়াতেন। আচ্ছা, তা খুব ভালো লাগলো কাকা আপনার সাক্ষাৎকার নিয়ে এবং মন্দিরের ব্যাপারে আপনি যেটুকু বললেন, আশা করি যারা ভিডিওগুলো দেখবে তাদের ভালো লাগবে এবং আপনারাও আসবেন এই মন্দিরে। মন্দিরটি খুবই পুরনো, এই কাকা তো বললে, আপনারাও শুনলেন। তা আপনাদের আমি একবার মন্দিরটা ঘুরিয়ে আমার ভিডিওটা আমি শেষ করব। আপনাদের আমি কিছুক্ষণ আগেই যে শিব মন্দিরটা দর্শন করালাম, ওই শিব মন্দিরেরই পাশে কিছুটা এগিয়ে আর কি এই দিঘিটাও ভোলেনাথের নামেই। সেই সময় পরিচালনা করার জন্যে, যে কোনো জিনিস কি পরিচালনা করার জন্য একটা ইনকামের রাস্তার দরকার হয়। তা সেই সময় এই জলাশয়টা করা হয়েছিল। এখানে মাছ চাষ হয় এবং সেখান থেকে যে অর্থটা আসে সেই অর্থটা পুরোটাই মন্দিরে যায়
এবং বটগাছটি খুবই পুরনো, দেখতেই পাচ্ছেন আপনারা। আর আপনারা কিভাবে আসবেন সেটাও আমি বলে দিচ্ছি। আপনারা কলকাতার সাইড থেকে আসলে কৃষ্ণগড়ে নামবেন স্টেশনে নেমে আপনারা শান্তিপুরের বাসে উঠতে পারেন। শান্তিপুরের বাসে ওঠাটাই আমার মনে হয় আপনাদের সুবিধা হবে। রানাঘাটের বাসে উঠতে পারবেন, শান্তিপুর রানাঘাট লেখা থাকে। আপনারা দিগনগর কন্ডাক্টরকে বলবেন যে আমি দিগনগরে নামবো। দিগনগরে নেমে আপনাদের একটু টোটো করতে হবে, দিয়ে বলতে হবে যে আমরা শিব মন্দিরে যাব। এখানে শিব মন্দির বলেই সবাই চেনে, তো আপনাদের এই শিব মন্দিরে নিয়ে চলে আসবে। আর বাকিটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, ডেসক্রিপশানে আপনারা দেখে নেবেন। তা চলুন আরেকবার আপনাদের আমি মন্দিরটা ঘুরিয়ে দেব, আশা করি আপনাদের ভালো লাগবে। আর অন্য সাইড থেকে আসলে আপনারা কৃষ্ণগড়ে আসবেন, কৃষ্ণগড় থেকে আপনারা শান্তিপুর বা রানাঘাটের বাসে উঠবেন, দিগনগরে নামবেন, টোটো ধরবেন, টোটোওয়ালাকে বলবেন শিব মন্দির যাব, তো আপনাদের শিব মন্দিরে পৌঁছে দেবে। আপনারাও দর্শন করবেন, বহু পুরনো এই শিব মন্দির। তা চলুন আপনাদের আরেকবার ভোলেনাথের দর্শন করাবো। আর আমার প্রোগ্রাম আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর আপনাদের যদি কোনো মন্দির জানা থাকে অবশ্যই আপনারা আমাকে জানাবেন, সেই মন্দিরের ভিডিও করার আমি চেষ্টা করব। তা মন্দিরের গেটে এখন তালা দেওয়া হয়ে গেছে, আমি বাইরে থেকেই আপনাদের আমি দর্শন করাবো, দিয়ে আমার ভিডিওটা আমি শেষ করব। হর হর মহাদেব।